আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, হালকেনস্টাইন স্কুল সেগমেন্টের বাংলা প্রথম পত্র কোর্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 7-এর লখার 21-এ যে গল্পটা আছে সেই গল্পটা সম্পর্কে একটু ডিটেইলে জানবো। এই গল্পটা আসলে কি বোঝায়, এই গল্পটা দিয়ে আমাদের যে মূল যে ভাবটা আছে সেই মূল ভাবটা আসলে কি, এটা লেখক পরিচিতি কি, লেখকের জন্মস্থান থেকে শুরু করে কি কি বই তার খুব বেস্ট সেলার ছিল সেগুলা, এবং এই গল্পের মূল ভাবের সাথে প্রশ্নোত্তরগুলা বা সৃজনশীলগুলা বা এমসিকিউগুলো আমরা কীভাবে রিলেট করব সে সম্পর্কে আজকে একটু ডিটেল আলোচনা থাকবে। তাহলে শুরু করি আমরা আজকে। সবাই কি এক্সাইটেড? চলো শুরু করি। আজকে আমরা দেখব লখার 21-এ যে গল্পটা, এই গল্পটার লেখক আসলে কে? লেখক হচ্ছে আবু বকর সিদ্দিকী। তো তোমাকে যদি প্রশ্ন করে যে লখার 21 গল্পের লেখকের নাম কি, তখন তুমি কি বলবে? তুমি বলবে আবু বকর সিদ্দিকী। বানানটা দেখো, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক। এখানে কিন্তু কোনো হচ্ছে যুক্ত বর্ণ আবু বকরে নাই, আবার সিদ্দিকে ক দীর্ঘিকার নাই, মানে সিদ্দিক সমান সিদ্দিক। ওকে, তো দেখো তারপরে আমরা হচ্ছে এই পাঠ থেকে আমরা আসলে কি কি শিখবো, বা এটার যে এই পাঠের যে আউটলাইনটা, ক্লাস আউটলাইন, সেগুলো আসলে কি কি। এখান থেকে আমরা দেখবো পাঠের উদ্দেশ্যটা কি, পাঠ পরিচিতি সম্পর্কে আমরা জানবো, লেখক পরিচিতি সম্পর্কে জানবো, শব্দার্থ টিকা নিয়ে জানবো, মূল পাঠটা পড়াশোনা করব এবং অনুশীলনী থেকে কিছু কিছু জিনিস আমরা আসলে প্র্যাকটিস করবো, যাতে আমাদের পরবর্তীতে এই কোর্সটা বা এই গল্পটা নিয়ে আর কোথাও কোনো প্রবলেম না থাকে। সেই জন্য আমরা একটু ডিটেলে সব কিছু নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আচ্ছা, এই পাঠের মূল উদ্দেশ্যটা কি? এই পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। তাহলে আমাদের পাঠের উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম। আমাদের প্রথম আমাদের এই ক্লাস আউটলাইনের প্রথম যে কাজটা, পাঠের উদ্দেশ্য, সেটা আমরা ভালোভাবে জেনে গেলাম। সেটা কি? ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। ভাষা আন্দোলনের চেতনাটা আসলে কি ছিল? ভাষা আন্দোলন আসলে কি বোঝায়? 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য, বাংলা ভাষাকে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে হাজার হাজার মানুষ মাঠে নেমে এসেছিল বা রাস্তায় নেমে এসেছিল, সেই আন্দোলনে সেই আন্দোলনের যে চেতনা, সেই চেতনায় আমরা শিক্ষার্থীরা যেন উদ্বুদ্ধ হই, আমরা যেন সেই চেতনাকে ধারণ করতে পারি, সেই জন্য এই গল্পটা আমাদের পাঠ্যপুস্তকে অ্যাড করা হয়েছে। এখন সেই চেতনাটা আসলে কি? তোমার মাতৃভাষাকে কেউ যদি রাষ্ট্রভাষার মর্যাদা দিতে না চায়, তোমার রাষ্ট্রভাষার মর্যাদা দিতে অস্বীকার করে, বা তোমার মাতৃভাষাকে যদি হচ্ছে অবমাননা করে, অপমান করে, তাহলে সেই জিনিসটার প্রতিবাদে এই যে হাজার হাজার মানুষ মাঠে নেমে এসেছিল এবং বেশ কিছু মানুষ মৃত্যুবরণ করেছিল, শহীদ হয়েছিলেন, তাদের সম্মানে বা তাদের যে চেতনা, তাদের যে হচ্ছে মাতৃভাষার প্রতি ভালোবাসা, সেই ভালোবাসা সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য, সেই চেতনাটাই আমাদেরকে উদ্বুদ্ধ করবে। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের আজকের এই গল্পটি। তাহলে চলো আমরা পাঠ পরিচিতিতে যাই। কি বলে দেখো, পাঠ পরিচিতিতে বলছে, গল্পটিতে 21শে ফেব্রুয়ারি অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি এই গল্প লেখার বেশ আগেই চলে গিয়েছে, কিন্তু সেই যে হচ্ছে 21শে ফেব্রুয়ারির যে চেতনা, সেই যে 21শে ফেব্রুয়ারির যে প্রভাব, সেই প্রভাবটাকে কি বলা হয়েছে? অবিনাশী প্রভাব। ওকে, অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা, কথা বলতে পারে না সে। তার মানে কি? লখা হচ্ছে বাক প্রতিবন্ধী। লখার বৈশিষ্ট্য কি? লখা একজন কিশোর এবং লখা হচ্ছে কি? বাক প্রতিবন্ধী। কিন্তু তাতে কি বাসে যায়? লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। এখন দেখো, লখা উঁচু ডালে কেন উঠে? সেই ডালের নিচেও তো ফুল ছিল, কিংবা মাটিতে অনেক ফুল পড়েছিল, সেগুলাকে সে কেন নেয় না? সবচেয়ে উঁচু ডাল থেকে সবচেয়ে টকটকে লাল যে কৃষ্ণচূড়া ফুলগুলো ছিল, সেই ফুলগুলোকে সে কালেক্ট করেছে। কেন বলো তো? কারণ ভাষা শহীদদের প্রতি তার যে সম্মান বা যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটাতে সে গাছের সবচেয়ে উঁচু ডাল থেকে লাল টুকটুকে ফুলগুলোর একটা থোকা নিয়ে এসেছে শহীদ মিনারে গিয়ে শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করতে। ওকে, কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ আ ধ্বনির মধ্য দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি যে ইতিহাস, সেটা রক্তে রাঙানো ইতিহাস। ভাষার জন্য পৃথিবীতে প্রাণ দিয়েছে বাঙালি জাতি, মানে এইটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে অন্যতম এবং অনন্য। বুঝতে পেরেছো? তো তাদের প্রতি সেই যে বাঙালি জাতির সেই বীর শহীদদের প্রতি তার শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, এই যে সে কথা বলতে পারে না, স্টিল তার হচ্ছে এই যে বাক প্রতিবন্ধিতার যে আওয়াজ, আ আ আ, এই ধ্বনির মাধ্যমে সে হচ্ছে তার শ্রদ্ধা নিবেদন করেছে, এবং সেখানে তার অব্যক্ত ভাষায় কি ফুটে উঠেছে দেখো, বাঙালির গর্বের উচ্চারণ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তো চলো আমরা হচ্ছে পাঠ পরিচিতির পরের পার্টে যাই। লেখক পরিচিতি সম্পর্কে জানি। আবু বকর সিদ্দিক আসলে কে? দেখো, বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিক 1936 খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তাহলে তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1936 খ্রিস্টাব্দে। কোথায় জন্মগ্রহণ করেন? বাগেরহাট জেলায়। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ কি কি আছে দেখো, জলরাক্ষস, খরাদাহ, 71 হৃদয় ভাষ্য,
বারুদ পোড়া প্রহর ইত্যাদি, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য বই। ওকে, এই বইগুলা থেকে মানে তিনি বিভিন্ন গল্প লিখে বেশ ভালো আলোচিত হয়েছিলেন, এবং এই গল্পগুলো বা এই বইগুলো তার আসলে খুব বিখ্যাত কিছু বই। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে জল রাক্ষস কার লেখা, তুমি কি বলবে? আবু বকর সিদ্দিকের লেখা। যদি প্রশ্ন করে খরাদাহ কার লেখা, তুমি বলবে আবু বকর সিদ্দিকের লেখা। কিংবা আবু বকর সিদ্দিকের লেখা কোনটি লিখে যদি তোমাকে মাল্টিপল অপশনে বলে দেওয়া হয়, ধরো 3টা বই অন্যান্য লেখকদের আছে, আর সেই সাথে এখানে জল রাক্ষস, খরাদাহ, 71 হৃদয় ভস্ম, বারুদ পোড়া প্রহর ইত্যাদি, মানে এই 4টা নাম থেকে যে কোনো একটা নাম দেওয়া হলো, তখন তুমি যে নামটা দেওয়া আছে সেই নামটাকে পিক করবে। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো, আচ্ছা শব্দার্থ টিকা দেখি। শান বলতে কি বোঝায়? শান হচ্ছে পাথর। শান মানে কি? পাথর। এখানে কংক্রিটে তৈরি ফুটপাত বোঝাতে শান শব্দটাকে ইউজ করা হয়েছে। তানাখানি মানে হচ্ছে পুরনো ছেঁড়া কাপড়। ভিক মানে ভিক্ষা, খয়রাত। মেঙে মানে চেয়ে, গুলি খেলা মানে মার্বেল দিয়ে খেলা। আচ্ছা, ছায়া দেখলে বুক কাঁপে যার, মানে যে নিজের ছায়াকেও ভয় পায়, খুব ভীতু। তো এখানে লখার একটা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। বিষ, যে পদার্থ শরীরে ঢুকলে যে কোনো প্রাণী অসুস্থ হয়, কখনো কখনো মারাও যায়। এখানে পথে কাটা ফোটার জন্য ব্যথা অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ব্যথাকে বিষ দিয়ে বোঝানো হয়েছে। তুলো মিঠে, তুলোর মতো দেখতে মিষ্টি খাদ্য বিশেষ। এটা হচ্ছে তোমার অনেকটা হাওয়াই মিঠাই টাইপ আর কি। দেখো, একে হাওয়াই মিঠাই বলে। তুলো মিঠাই মানে হাওয়াই মিঠাই। মগডাল, গাছের সবচেয়ে উঁচু ঢাল, গাঢ় ঘন। ওকে, প্রভাত ফেরি, ভোরবেলা দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গেয়ে সবাইকে জাগিয়ে তোলার অনুষ্ঠান বিশেষ, কিন্তু বাংলাদেশে প্রভাত ফেরি একটি বিশেষ অর্থ বহন করে। 1948 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে আন্দোলন হয়। কত সালে হয় দেখো? 1948 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে আন্দোলন হয়। তখন ছিল পাকিস্তান। তখনকার সরকার সে দাবি মানেনি, অর্থাৎ পাকিস্তান যে সরকার আছে সে সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার যে দাবি, সে দাবিটি মেনে নেয়নি। তখন ছাত্র জনতা তীব্র আন্দোলন করতে থাকে। সেই আন্দোলন চরমে ওঠে 1952 সালে। 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে তৎকালীন সরকারের পুলিশ গুলি চালায়। অর্থাৎ এই যে তোমার হচ্ছে ঢাকায় ছাত্র জনতা মিছিল করেছিল, সেই মিছিলে তৎকালীন যে পুলিশ ছিল, মানে পাকিস্তানিদের যে পুলিশরা, পাকিস্তানি প্রশাসনের যে পুলিশ, সেই পুলিশ হচ্ছে গুলি চালায়। কবে দেখো? 1952 সালের 21 ফেব্রুয়ারিতে। তাতে শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরও অনেকে। তারই স্মরণে প্রতি বছর 21 ফেব্রুয়ারি প্রভাত ফেরি করা হয়। প্রভাত ফেরির সময় সকলের কণ্ঠে থাকে আব্দুল গাফর চৌধুরী রচিত এবং শহীদ আলতাফ মাহমুদের সুর করা গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, তা আমি কি ভুলিতে পারি। তাহলে এই গানটি কি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এটা রচয়িতাকে আব্দুল গাফর চৌধুরী, এবং এই গানে সুরকে দিয়েছে, এই গানে সুর দিয়েছে শহীদ আলতাফ মাহমুদ। ওকে, আচ্ছা, এই গেল আমাদের প্রভাত ফেরি। তারপরে দেখো শহীদ মিনারটা কি? শহীদের স্মৃতি রক্ষার্থে যে মিনার, সেটাকে আমরা বলছি শহীদ মিনার, অর্থাৎ শহীদের স্মৃতি রক্ষার্থে নির্মিত মিনার। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারটি অবস্থিত। অর্থাৎ তুমি যদি কখনো ঢাকা মেডিকেলের আশেপাশে আসো বা ঢাকা মেডিকেলে আসো, তাহলে তার পাশেই তুমি শহীদ মিনারটিকে দেখতে পাবে। সো এই হচ্ছে আমাদের শহীদ মিনার। ওকে, আমরা তাহলে এরই মধ্য দিয়ে আমাদের শব্দার্থ টিকা শেষ করে মূল পাঠে চলে যাচ্ছি। তাহলে লখার একুশের যে মূল পাঠ, সেই মূল পাঠটা সম্পর্কে আমরা একটু ডিটেলে পড়ি। দেখো, লখার একুশে গল্পটা আমরা স্টার্ট করছি। দেখো, লখার রাতের বিছানা, ফুটপাতের কঠিন শান। ঠিক আছে, এই যে দেখো একটু আগে আমরা পড়ে আসলাম, শান মানে কি? শান মানে হচ্ছে পাথর, অর্থাৎ ফুটপাতের যে কঠিন পাথর আছে, সেই পাথরই হচ্ছে লখা রাতে ঘুমিয়ে থাকে। তাহলে লখা কোথায় ঘুমায়? লখা রাতে ঘুমায় হচ্ছে ফুটপাতের কঠিন শানে বা ফুটপাতে। ওকে, এই শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয়। এই শান দিনের বেলা কীরকম হয়? রোদে পুড়ে গরম হয়। রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়। রাতে কীরকম হয়? বরফের মতো ঠান্ডা হয়। ঠান্ডা শানে শুয়ে লখার বুকে কাশি বসে। তাহলে লখার বুকে কেন কাশি বসে? ঠান্ডা শানে শুয়ে লখার বুকে কাশি ফোটে বা কাশি বসে। গায়ে জ্বর ওঠে। ওকে, তাহলে তোমাকে যদি বলে গায়ে জ্বর ওঠে, তাহলে তোমাকে যদি বলে যে কেন লখার ঠান্ডা লাগে বা জ্বর ওঠে, তখন তুমি কি বলবে? এই যে লখা হচ্ছে রাতের বেলা ফুটপাতের কঠিন বিছানায় ঘুমায় বা ফুটপাতে ঘুমায়, সেই ফুটপাতটা দিনের বেলা খুবই গরম থাকে, কারণ রোদে পড়ে যায়, এবং রাতের বেলা সেটা হচ্ছে হিম লেগে মানে ঠান্ডা লেগে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সেইখানে সে ঘুমায় বলে সেই ঘুমের জন্য, মানে সেই শানের জন্য, সেই ঠান্ডার জন্য তার বুকে হচ্ছে কফ জমে বা কাশি বসে, এবং হচ্ছে তার জ্বর উঠে যায়। লখা বাপকে দেখেনি। এই যে দেখো, বাপকে লখা দেখেনি, চিনে না। তাহলে লখার যদি বাপের পরিচয় বা বাবার পরিচয় জানতে চাওয়া হয়, তাহলে কি বলবো আমরা? লখা তার বাপকে দেখিনি কখনো বা সে চিনে না। মা তার তেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিক ভেঙে ফেরে। তাহলে লখার মাকে? লখার মা হচ্ছে একজন ভিখারি, যিনি কিনা সারাদিন একটা তেনা জড়িয়ে বা একটা গায়ে তেনার মতো কাপড় জড়িয়ে সারাদিন হচ্ছে কি ভিক্ষা করে ফেরেন। ঠিক আছে, ওকে। লখার দিন কাটে গুলি খেলে ছেঁড়া কাগজ কুড়িয়ে, বন্ধুদের সঙ্গে মারামারি করে, আর খাবারের দোকানে এঁটু পাতা চেটে। তাহলে তার খাবার কি?
তার খাবার হচ্ছে খাবারের দোকানে এঁটো পাতা। তার সারাদিন কাটে কিভাবে? গুলি খেলে, ছেঁড়া কাগজ কুড়িয়ে এবং হচ্ছে বন্ধুদের সঙ্গে মারামারি করে। ওকে, তাহলে এগুলো হচ্ছে লখার দিন কিভাবে কাটে সেগুলা। রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আমাদের অলরেডি আছে যে লখা কখন খিদের কষ্ট ভুলে যায়। লখা কখন খিদের কষ্ট ভুলে যায়? রাতে মায়ের পাশে শুয়ে লখা খিদের কষ্টটা ভুলে যায়। এই লখা ছায়া দেখলে বুক কাঁপে যার, সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়লো। তাহলে লখার আরেকটা বৈশিষ্ট্য কি দেখলাম আমরা? লখার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ছায়া দেখলেও লখার বুক কেঁপে ওঠে। ছায়া দেখলেও লখার বুক কেঁপে ওঠে। সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে যায়। সে কখন উঠে যায়? ভোর রাতে। কার পাশ থেকে? মায়ের পাশ থেকে উঠে যায়। উঠে সে কোথায় যায়? দেখো, মা মুখ হা করে ঘুমাচ্ছে। তাহলে মা কিরকম করে ঘুমাচ্ছে? মা মুখ হা করে ঘুমাচ্ছে। লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। তাহলে লখা কোথায় হারিয়ে গেল? লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। অর্থাৎ ফেব্রুয়ারির গল্প বলা হচ্ছে। ফেব্রুয়ারিতে কি হয়? ঠান্ডা থাকে, শীতকাল থাকে, এবং সেই একদম ভোরে, দেখো এই যে ভোর রাতে সে উঠে চলে গেছে, ওই সময় কি একদম কুয়াশা দিয়ে একদম হচ্ছে রাস্তাঘাট একদম কুয়াশা ঘেরা হয়ে আছে। সো সে হচ্ছে ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে রাস্তার ভিতর সে হচ্ছে চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল। হারিয়ে গেল মানে হাঁটা শুরু করলো আর কি, ওইদিকে চলে গেল। খানিকটা এগিয়ে উঁচু রেললাইন যেন দুটো মরা সাপ। খানিকটা এগিয়ে উঁচু রেললাইনটা কিরকম? দুটো মরা সাপের মতো পড়ে আছে। ওকে, পাশাপাশি শুয়ে আছে চুপচাপ। লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে ঠুক 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 ঠুকে তার উপর কান পাতলো। তাহলে লখা কি করলো? ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে ঠুক 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 করে তার উপর কান পাতলো। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে। এই যে সে ঠুকঠুক করে আওয়াজ করলো, তাতে কি শব্দ শোনা যায়, যেন গানের সুরলহরী বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে। ওই যে তোমার এই আওয়াজটা প্রতিধ্বনি হয়, সেই আওয়াজটাকে তার কাছে কিরকম মনে হচ্ছে? গানের সুরলহরীর মতো মনে হচ্ছে। লখা ভারী মজার দুষ্ট ছেলে। তাহলে লখার আরেকটা বৈশিষ্ট্য কি? লখা ভারী মজার দুষ্ট ছেলে। ঠিক আছে, লখার আরেকটা বৈশিষ্ট্য কি? লখা হচ্ছে ভারী মজার দুষ্ট ছেলে। গানের মজা ফুরিয়ে গেলে পর এক লাফে লাইন পেরিয়ে উপরে পৌঁছে গেল। তাহলে সে গানের মজাটা নিয়ে এক লাফে লাইন পেরিয়ে উঁচুতে উঠে যায়। সেখানে মস্ত নিচু খাত। সেখানে খাতটা কীরকম? মস্ত নিচু। তার ভেতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত। খুব সাবধানে খাত পেরিয়ে উপরের ডাঙায় উঠে এলো সে। ডাঙাটা আসলে বন জঙ্গলের আধার। তাহলে সে যেখানে উঠে এলো সেই জায়গাটাতে খাত পেরিয়ে উঠতে হয়েছে, এবং সেই ডাঙাটা আসলে কি? সেই ডাঙাটা আসলে বন জঙ্গলের অন্ধকার, তাই না বলো? সেই ডাঙাটা আসলে একদম অন্ধকার হয়ে আছে বন জঙ্গলে। একে তো হচ্ছে ভোর রাত, তার উপরে হচ্ছে তোমার জঙ্গল, সেই জায়গাটা একদম অন্ধকার হয়ে আছে। ঝিঝি পোকা ডাকছে আর ধীরে ধীরে গাছের ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে। অর্থাৎ দেখো, ভয় দেখাচ্ছে কেন? আমরা অলরেডি একবার পড়েছি লখা হচ্ছে খুবই ভীতু ছেলে। সে নিজের ছায়া দেখলেও কি ভয় পায়। তো সেখানে হচ্ছে গাছের ঝাঁকড়া ছায়াগুলো যখন বাতাসে মাথা নাড়ছে, অর্থাৎ গাছের উপরের অংশটা যখন এভাবে বাতাসে এদিক ওদিক দুলছে, তার যে ছায়াটা নিচে পড়ছে, সেই ছায়ায় লখা আসলে ভয় পাচ্ছে। দেখো, এই জন্য সে বলছে ঝিঝি পোকা ডাকছে আর ধীরে ধীরে গাছের ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে। খচ করে কাঁটা ঢুকে গেল বা পায়ে। তাহলে কাঁটাটা কোথায় ঢুকছে? দেখো তো, কাঁটাটা ঢুকছে হচ্ছে বা পায়ে। কি ঢুকলো? কাঁটা ঢুকলো। কিসের কাঁটা হবে? হয়তো বাবলা টাবলার। কিসের কাঁটা? বাবলা টাবলার কাঁটা হতে পারে। ওকে, লখা উবু হয়ে বসে কাঁটাটা খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। লখা হচ্ছে নিচু হয়, উবু হয়ে বসে এবং হচ্ছে পা থেকে কাঁটাটা মানে তুলে দূরে ছুঁড়ে দিল। কিন্তু বিষ তো যায় না। এখানে আমরা বিষ মানে কি বুঝিয়েছি? বিষ মানে কিন্তু সাপের বিষ না, বা কোনো বিষাক্ত পদার্থ এখানে বোঝানো হয়নি। এখানে বিষ দিয়ে বোঝানো হয়েছে ব্যথা, তাই না বলো? তাহলে কাঁটাটা সরিয়ে ফেলা হয়েছে ঠিকই, কিন্তু ব্যথা যেটা, সেটা কি এখনো এক্সিস্ট করছে? ব্যথাটা এখনো আছে। কি অসহ্য যন্ত্রণা, খুবই যন্ত্রণা দিচ্ছে। আ আ করে বলে কেঁদে দিল লখা। অর্থাৎ সে তো বাক প্রতিবন্ধী, তো সে যখন কান্না করছিল তখন তার কান্নার আওয়াজটা আ আ শব্দ হিসেবে বের হচ্ছিল। ওকে, কিন্তু কাঁদলে তো চলবে না, সময় নেই আর, তাকে যে যেতেই হবে। আবছা অন্ধকার, ফিনফিনে ঠান্ডা। তাহলে পরিবেশটা বা সিচুয়েশনটা কীরকম ছিল? পরিবেশটা ভোর রাত, আস্তে আস্তে সকাল হচ্ছে, এই জন্য অন্ধকারটা আবছা, এবং ঠান্ডাটা কীরকম? ফিনফিনে ঠান্ডা। ওকে ওকে, তাকে কোথায় যেতে হবে? দেখো, গাছের পাতা বেয়ে শিশির গড়িয়ে পড়ছে, খুক খুক করে কাশি আসছে লখার। খালি গা শিশিরে ভিজে শীত লাগছে। একটা ছেঁচড়া ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরছে পিছন দিক দিয়ে। তো তোমাকে যদি প্রশ্ন করে যে তার হাফ প্যান্টটা কে পিছন থেকে টেনে ধরেছে, তখন আনসার হবে কি একটা ছেঁচড়া ডাল লখার যে হাফ প্যান্ট ছিল সেটা পিছন থেকে টেনে ধরেছে। ওকে,
প্যান্ট আধখসা অবস্থাতেই দৌড়াতে লাগলো সে, মানে সে ভয় পেয়ে গেছে যে কে আমাকে পিছন থেকে টেনে ধরলো। হ্যাঁ, এমনিতেই তো সে ভীতু, তো প্যান্টটাকে আধখসা অবস্থাতে রেখে সে একদম দৌড়াতে শুরু করলো। ওকে, একটা খেকশিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে। তাহলে কে তাকে তাকিয়ে দেখছিল বলো? একটা খেকশিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে। এখান থেকে কিন্তু অনেক হচ্ছে তোমার নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর আসতে পারে। ওকে, এমসিকিউর অনেক কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। এখানে এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে, ঠিক আছে? কাজে এবার চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো তাকে। আর শেষটায় সেই অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লখা। কোন গাছটা? চলো, এখানেই হচ্ছে তোমার যে আনসারটা আছে, সেই আনসারটা আমরা পাবো এই লাইনে। দেখো, লখা যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল। ওকে, সো গাছটার কি ডালে ডালে টুকটুকে লাল ফুল। দিনের বেলায় রেল লাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুটির পানে তাকিয়ে থাকে সে। তাহলে দিনের বেলা সে কী করে? দিনের বেলা রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকে সে, দাঁড়িয়ে এই গাছটাকে দেখে। কি দেখে? এই যে থোকা থোকা লাল ফুল আছে, থোকা থোকা ফুলের লাল ঝুটির পানে সে তাকিয়ে তাকিয়ে দেখে। ওকে, সো তোমাকে যদি প্রশ্ন করে যে সে দিনের বেলা কি করে, তোমার আনসার কি হবে? রেল লাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুটি সে দেখতে থাকে। ওকে, এখন ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনা চাই। কোথাকার দেখো তো, এই যে উপরের কোথার, এই যে হচ্ছে তোমার মেন বিষয়টা। আমরা কি বলেছি? ভাষা শহীদদের সম্মান জানাতে সে হচ্ছে কি, এই যে একদম উঁচুতে পৌঁছায় এবং উপরের একটা থোকা ফুল সে নিয়ে আসে। এই যে দেখো, উপরে এক থোকা ফুল তার পেরে আনতে হবে, তার পেরে আনা চাই। ওকে ওকে, হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লখা, তারপর চরচর করে গাছে উঠে গেল। সে কিভাবে গাছে উঠে গেল? চরচর করে। একেবারে কাঠবিড়ালির বাচ্চা যেন সে, মানে কিসের মতো উঠে গিয়েছে দেখো, কাঠবিড়ালির বাচ্চার মতো গাছে উঠে গিয়েছে। মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা পেরে নিল সে। সে দেখো কোথায় পৌঁছেছে? মগডালের কাছাকাছি। কোথায় পৌঁছেছে? মগডালের কাছাকাছি। কিরকম ফুল? ফুলগুলোর আসলে কিরকম? তুলো মিঠের মতো। ওকে, এবং বড় বড় থোকা পেয়ে গেল সে। শিশিরে ভেজা তুলতুলে, ফুলগুলো কিরকম ছিল? ফুলগুলো ছিল শিশিরে ভেজা এবং তুলতুলে। তা হোক তোমরা এখন আমার। শিশিরে ভেজা হোক, তুলো মিঠের মতো হোক, এখন এগুলো কার? লখার। কথাটা কে বলেছে? লখা বলেছে। তা হোক তোমরা এখন আমার। কার এটা? লখার। ওকে, নাও সব টুপটাপ নেমে এসে তো আমার মুঠোর মধ্যে, জলদি জলদি আমার হাতের মুঠো চলে আসো। কষ্ট লাগছে। আহা, কিসের কষ্ট? এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেবো যেখানে অবধি তোমরা এই গাছের মগডালে কোনোদিন উঠতে পারবে না। ওকে, দেখো ওরা যে হচ্ছে গাছ থেকে নেমে আসবে ওর হাতের মুঠোয়, তাতে কি ফুলগুলোর কষ্ট লাগছে? সে ফুলগুলোকে সান্ত্বনা দিচ্ছে এইভাবে যে তোমরা আসলে কষ্ট পেও না, এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেবো যেখানে অবধি তোমরা এই গাছের মগডালে কোনোদিন উঠতে পারবে না। অর্থাৎ সেইখানে গাছের মগডাল থেকে কোনো ফুল এমনি এমনি যেতে পারে না। সে যে তাদেরকে নিয়ে রেখে দিবে, তাতে কি হবে? ওই ফুলগুলা নিজে সম্মানিত হয়ে যাবে। ওইগুলো ফুলের গর্ব হওয়া উচিত, ফুলের প্রাইড হওয়া উচিত। এই জন্য গাছের মানে এই ফুলগুলোর কষ্ট থাকা উচিত না। ওকে, এসো লক্ষ্মী সোনারা, সব নেমে এসে তো এই যে এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত এই কথাগুলো আসলে কি, লাল যে টুকটুকে ফুলগুলো আছে সেই ফুলগুলোকে লখা বলছে। এগুলো হচ্ছে ফুলগুলোর উদ্দেশ্যে, এটুকু পর্যন্ত ফুলগুলোর উদ্দেশ্যে লখার বলা কথা। ওকে, ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা, তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার। কেন জ্বলে যাচ্ছে? কোনোও বুকে চটচটে ঠান্ডা, হাত দিয়ে টের পায় টাটকা রক্ত। তার সারা গা কেটে গিয়েছে এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে, সেই জন্য তার সারা শরীর জ্বলে যাচ্ছে। ওকে, গাছের ডালপালা কাটায় ভর্তি। কেন হচ্ছে তার সারা গায়ে রক্ত? গাছের ডালপালায় আসলে অনেক কাটা, গা হাত পা ছিঁড়ে গেছে আঁচল লেগে। তাতে কি, জিতে গেছি আমি। গা হাত পা কেটে গেছে, কিন্তু আমি তো একদম উঁচু মগডাল থেকে সবচেয়ে সুন্দর বড় বড় থোকা থোকা ফুল নিয়ে আসতে পেরেছি, তাই না? তো আমি জিতে গিয়েছি। লখা ভাবছে আমি এবার জিতে গিয়েছি। তাতে কি, জিতে গেছি আমি। কে বলছে এটা? লখা বলেছে। গর্বে বুক ফুলে ওঠে লখার। সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর। সেদিন সকাল কিরকম ছিল? আশ্চর্য সুন্দর। আকাশে হালকা কুয়াশা। আকাশে কিরকম কুয়াশা? হালকা কুয়াশা। অল্প অল্প শীত আর দক্ষিণের সামান্য বাতাস। ঠিক আছে, অল্প অল্প শীত আর দক্ষিণের সামান্য বাতাস। বাতাসটা কোন দিক থেকে আসছিল? দক্ষিণ দিক থেকে আসছিল। শীতের অবস্থা কিরকম ছিল? অল্প অল্প ছিল। আকাশে কিরকম কুয়াশা ছিল? হালকা কুয়াশা ছিল। পথে পথে মিছিলের ঢল নেমেছে, শত শত মানুষ, হাতে ফুলের গুচ্ছ, ঠোঁটে প্রভাত ফেরির গান। এই সবগুলোই কি 21শে ফেব্রুয়ারির যে প্রভাত ফেরির গানগুলো আছে বা যে প্রভাত ফেরির র্যালিটা আছে সেই র্যালিটাকেই ইন্ডিকেট করছে। ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে। এই ভিড়ের মধ্যে খুদে টোকাই লখাকে ঠিকই দেখা যাচ্ছে। এই যে সবাই আসলে এই ভিড় করে করে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে, তার মধ্যেও কি টোকাই লখাকে, অর্থাৎ লোখা যে আসলে কাগজ কোড়ায় বা সে আসলে খুব ধনী বা সম্ভ্রান্ত পরিবারের সন্তান নয়, ফুটপাতে থাকে, স্টিল ওকে কি ঠিকই দেখা যাচ্ছে। তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলে সবার গায়ে চাদর, কোট, সোয়েটার, শুধু তার গা খোলা, ওদাম গাঢ় কালো। অর্থাৎ তার গায়ের রং কীরকম?
গাঢ় কালো, এবং সেই জায়গাতে মানে সেই মিছিলে সে আসলে কীরকম অবস্থাতে ছিল, তার গা ছিল একদম খোলা উদাম অবস্থায়। ওকে, সো তোমাকে যদি প্রশ্ন করে যে লখার গায়ের রং কীরকম, তোমার আনসার হবে কি গাঢ় কালো। এবং তাকে কেন চিনতে কষ্ট হয় না? তাকে চিনতে কষ্ট হয় না কারণ মিছিলে সবার গায়ে চাদর আছে, কোট আছে, সোয়েটার আছে, শুধুমাত্র তার গায়ে কোনো কাপড় ছিল না, খোলা উদাম ছিল, এবং সে হচ্ছে গাঢ় কালো রঙের একটা মানুষ ছিল। ওকে, হাত উপচে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ, মিছিলে পা মিলিয়ে সেও চলছে শহীদ মিনারের ফুল দিতে, সবার সঙ্গে গলা মিলিয়ে গিয়ে চলছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না, শুধু শব্দ হয় আ আ আ আ আ। অর্থাৎ সে হচ্ছে বাক প্রতিবন্ধী। সো সে যে গান গাচ্ছে, সেই গানটা আসলে মানে এই যে তোমার প্রভাব ফেরে গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটা তার কণ্ঠ দিয়ে উচ্চারিত হচ্ছে কীরকম আ আ আ শব্দ হিসাবে। অর্থাৎ একজন বাক প্রতিবন্ধীর সম্মান ও শ্রদ্ধা নিদর্শনের কথা এখানে বলা হচ্ছে ঠিকই, কিন্তু তার গলায় আসলে কি স্বর নেই। সেই স্বরটাকে মানে সে তার যে গানের সম্মান বা সে গানটাকে গাচ্ছে সে কীভাবে আ আ আ শব্দ করে। আসলে কথা ফুটবে কীভাবে, লখাচ্ছে জন্মবুয়া। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে আসলে মানে সে কেন এইভাবে গান গাচ্ছিল বা তার গলায় কেন হচ্ছে কথা ফুটে নেই, তখন তোমার আনসার হবে কি কারণ সে জন্মবুবা। বাংলা বলি তার মুখে ফুটতে পায় না, সে মনে মনে বলে অ আ ক খ, বাইরে শব্দ হয় আ আ আ আ আ। তাহলে দেখো এই পাঠ থেকে আমরা আসলে কি পড়লাম বা কি শিখলাম। এই পাঠ থেকে আমরা এই শিখলাম একজন ফুটপাতের একজন হচ্ছে তৃণমূল পর্যায়ের যে একজন হচ্ছে কিশোর, যে তার বাবার পরিচয় জানে না, সে হচ্ছে তোমার টোকায়, সে হচ্ছে তার মায়ের সাথে থাকে এবং সে কথা বলতে পারে না, স্টিল তার যে হচ্ছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, সেটাকে সে কিভাবে প্রকাশ করেছে, এই যে মিছিলে সবার সঙ্গে এসে সমবেত হয়ে গান গেয়ে গেয়ে এগিয়ে যাচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, সেইখানে প্রকাশ পাচ্ছে। আর প্রকাশ পাচ্ছে গাছের মগডাল থেকে ফুল পেড়ে আনায়। আর কোথায় প্রকাশ পাচ্ছে, এই যে সে ভোরের শীতকে, নিজের ভয়কে, সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে এগিয়ে এসেছে, সেখানে তার গা হাত পা কিন্তু হচ্ছে কাটার আঘাতে জর্জরিত হয়ে গিয়েছিল, রক্ত পড়ছিল, স্টিল সে কিন্তু থেমে থাকেনি। তাকে কিন্তু খ্যাকশিয়ালের ভয় দেখাচ্ছিল, তাকে কিন্তু হচ্ছে অন্ধকারের ভয় পেতে হয়েছিল, সে খুবই ভীতু একটা ছেলে। স্টিল তার যে হচ্ছে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা, সেটা প্রমাণ করার জন্য বা সেটা নিবেদন করার জন্য সে কিন্তু ঠিকই শহীদ মিনারের ফুল দিতে এগিয়ে যায়। ওকে, সো এই হচ্ছে আমাদের মূল যে পাঠটা ছিল সেই মূল পাঠটা। তাহলে আমাদের কর্ম অনুশীলন হচ্ছে ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা। তো তুমি এখান থেকে কি শিখতে পাও, ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাবোধটা যেন তোমার মনে জাগ্রত হয়, এই জন্য এই গল্পটা তোমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, চলো তাহলে আমরা অনুশীলনের কয়েকটা প্রশ্ন এখন দেখি। বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি আমরা। লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায় বলো তো? আমরা অলরেডি একবার পড়ে এসেছি। কখন বলো তো? মাকে কাছে পেলে সে হচ্ছে তার খিদের কষ্ট ভুলে যায়। রাতে যখন তার মায়ের পাশে সে শুয়ে থাকে তখন সে খিদের কষ্ট ভুলে যায়। লখাকে চোখ কান বুজে দৌড় শুরু করতে হলো কারণ সে ভয় পেয়েছিল, বাইরে অন্ধকার ছিল, তাকে ফুল আনতে হবে এবং তাকে হচ্ছে মায়ের কাছে ফিরতে হবে। এখানে আনসার কি হবে? লখাকে চোখ কান বুজে দৌড় শুরু করতে হলো কেন বলো তো? কারণ তাকে ফুল আনতে হবে। কার জন্য? ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য, শহীদ মিনারে অর্পণ করার জন্য। আচ্ছা, দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা কি বলে? বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু, ওর হাতে একটা টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠে গানের সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো, ও লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায়। তো এটার সাথে আমরা যে গল্পটা পড়লাম লখা, সে লখার আসলে কোন বিষয়ে মিল আছে তা দেখো তো। আচ্ছা, এটা হচ্ছে তোমার শহীদ মিনারে বা শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানোর আবেগ, সেখান থেকে লখা এবং দীপুর মিল আছে। ওকে, দীপু লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করতে চেয়েছিল, তবে লখাই প্রমাণ করেছে যে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী, আত্মবিশ্বাসী দ্বারা বাধাকে অতিক্রম করা যায়, শিশুর অত্যন্ত অনুভূতিপ্রবণ। এই তিনটার মধ্যে লখা কি প্রমাণ করেছে বলো তো? লখা প্রমাণ করেছে যে ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী। এই যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল, অন্ধকার ছিল, ভয় ছিল, সে কথা বলতে পারতো না, স্টিল সে কি করেছে? ফুলগুলো এনেছে। আর কি? আত্মবিশ্বাসী দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। তার যে আত্মবিশ্বাস ছিল যে সে পারবে, সেটা দিয়ে সে হচ্ছে সমস্ত বাধা অতিক্রম করেছে। শিশুর অত্যন্ত অনুভূতিপ্রবণ, এটা প্রবন্ধের সাথে এবং গল্পের সাথে যাচ্ছে না। তো আমাদের আনসার কি হবে? আনসার হবে ক, 1 এবং 2। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন শেষ। অনুশীলনীতে আমরা কি দেখি আছে? ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসে, শহীদ দিবস উদযাপন করতে পারবে না, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, বক্তৃতা, আবৃত্তি, আলোচনা শুনতো। সে কথা মনে করে তার চোখে জল আসে ভরে।
মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে, অতঃপর ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। আচ্ছা, এখানে সে কি করেছে বলতো? তার যে হচ্ছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য কিছু একটা করার ইচ্ছা, সেই ইচ্ছাটা কিভাবে বের হয়েছে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার মাধ্যমে বা পরিকল্পনার মাধ্যমে তার ওই যে হচ্ছে তোমার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা প্রকাশ পেয়েছে, তাই না বলো? সো এটা হচ্ছে এই মানে এই উদ্দীপকটার মূল ভাব। তো আমরা আনসার করি, দেখো। লখারাতে কোথায় ঘুমায়? আমরা জানি লখারাতে ফুটপাতের কঠিন শানে ঘুমায়। জিতে গেছি আমি, গর্বে ফুলে ওঠে লখার। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? কথাটি দ্বারা বোঝানো হয়েছে সে যে হচ্ছে ফুলগুলো পেরে আনতে পেরেছে একদম মগ ডাল থেকে, সেটার কারণে সে হচ্ছে জিতে গিয়েছে, অর্থাৎ সে ফুলগুলো পেরে আনতে পেরেছে। ওকে, এটাই বোঝানো হয়েছে। এবং এটা দিয়ে সে হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবে এবং শহীদ মিনার অর্পণ করতে পারবে। লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে। কিভাবে দেখো তো? লখার কাছে কিভাবে এসেছে? লখার কাছে এসেছে ফুলগুলোকে শহীদ মিনারে অর্পণ করার মাধ্যমে, অর্থাৎ তার যে হচ্ছে বিভিন্ন বাধা আছে, প্রতিবন্ধকতা আছে, সমস্ত কিছু অতিক্রম করেও শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের ভঙ্গিটা, সেটা হচ্ছে লখার ভঙ্গি। আর হচ্ছে ইশতিয়াকের কাছে কীরকম? ইশতিয়াকের কাছে হচ্ছে তোমার এই যে সহপাঠীদের কাছে যে মেইন ইতিহাসটা আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, এটাকে তুলে ধরার যে প্রয়াস, সেটা হচ্ছে বা পরিকল্পনা, এভাবে এসেছে কি ইশতিয়াকের কাছে। তো তোমাকে এই দুইটা আঙ্গিকে ডিটেলে বলতে হবে। ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। এটা কি হচ্ছে তোমার ঠিক বলে মনে হয় কিনা? আমার কাছে এটাকে সঠিক বলে মনে হচ্ছে। কেন বলো তো? এই যে হচ্ছে দুইজনের শহীদ দিবস উদযাপনের দুজনের যে শহীদ দিবস উদযাপন, এই দুজনের শহীদ দিবস উদযাপনের পিছনে মেইন উদ্দেশ্যটা কি? আসলে মেইন উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে কি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, তাই না বলো? শহীদ মিনারে ফুল দেওয়া বলো, বা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ইতিহাস সম্বন্ধে সবারদের কাছে তুলে ধরার কথা বলো, সবকিছুর মেইন যে পিছনের যে কারণটা, সেই কারণটাই হচ্ছে কি শহীদদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিদর্শন করা, তাই না বলো? সো এই দুইটা কাজই যেহেতু এই কাজটাই যেহেতু হচ্ছে দুজনের মেইন লক্ষ্য বা ফোকাস, সো সেই জায়গা থেকে আমরা বলতে পারি কি দুইজনের যে শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা, এগুলো আসলে একটা আরেকটারই প্রতিফলন মাত্র। ওকে, সো এর মধ্য দিয়ে আমাদের সৃজনশীল শেষ হয়। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।